আপনাদের অল্প কয়েকদিন পরে পরীক্ষা, কিন্তু এই রকমের যদি উপস্থিতি হয় তাহলে আসলে এই ক্লাস নেওয়ার বা পড়ানোর বা কোনো কিছুর আসলে আগ্রহ বা একটা সহকারে যে করবে সেটা কিন্তু আসলে আসতে চায় না। এটা লিটারেলি আসলে এই যে এতজন মেম্বার, এর মধ্যে যারা রেগুলার ক্লাস করে তারাও দেখি মাঝে মাঝে মিস দেয় বা করে। তো এখন ধরেন যে আপনাদের পরীক্ষা হচ্ছে অল্প কয়েকদিন পরে, ঠিক আছে? অল্প কয়েকদিন পরে আপনাদের পরীক্ষা। এখন যদি এরা যদি সিনসিয়ার না হয়, রেগুলার যদি ক্লাস না করে, তাহলে আসলে কেমনে কি একটা পড়ালেখার একটা স্পিড আছে, স্পিডটা যদি নষ্ট করে দেয় বা নষ্ট হয়, তাহলে আরেকজন SMS করতেছে আমি জয়েন হইতে পারতেছি না, দেন, পাসওয়ার্ড দেন। মানে ক্লাস টাইম 10টায়, এখন আইসা আপনার ক্লাসে যুক্ত হবে, এখন চাচ্ছে পাসওয়ার্ড, সেশন অলরেডি অর্ধেক শেষ। তো ঢুকতে পারতেছে না, তাহলে 10টাই বলতো, এখন কেন আসবে? হাসান ভাই যে লেট করে আসছেন, প্রায় 1 ঘন্টা মতো লেট। আমরা 1 মিনিট পরে শুরু করি। আপনারা কেউ আর একটু গ্রুপে একটু SMS দেন তো। আচ্ছা, আমরা শুরু করে দিই। দেখেন, আমরা এবার এখন পড়ব 375 ধারা। 375 ধারা রেপ। এই রেপের ক্ষেত্রে আহ, মেয়েদের একটা বিশেষ ফ্যাসিলিটিস বলেন আর বেনিফিট বলেন দেওয়া হয়েছে। যদি কেউ রেপ করার চেষ্টা করে, অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে আপনার অপোজিট যে ব্যক্তি আপনার চেষ্টা করবে তাকে হত্যা করা। এই ক্ষেত্রে যে মহিলা ভিকটিম, সেই ভিকটিম তাকে কি করতে পারবে, তাকে হত্যা করতে পারে। 5টা ক্ষেত্রে হত্যা করতে পারবে, 5টা উপায়ে। এখন ধরেন যে ধর্ষণের উপাদান যদি পরীক্ষাতে আসে তাহলে কয়টা দিবেন? 5টা দিবেন, দণ্ডবিধির অধীন 5টা। ধরেন যদি কোনো মহিলাকে বা মেয়েকে আপনার জোরপূর্বকভাবে তার বিনা সম্মতিতে ভয় দেখিয়ে সম্মতি আদায় করলে, উক্ত ধর্ষণকারীকে নিজের স্বামী মনে করে সম্মতি দিলে এবং 14 বছরের নিম্ন বয়স্ক যে কোনো নারী যদি সম্মতি বা সম্মতি ব্যতীত যদি কি করে ধর্ষণের চেষ্টা করে বা ধর্ষণ করে, তাহলে সেই এই কার্যক্রমগুলো ধর্ষণ হিসাবে গণ্য হইবে। আমরা একটা ধারাতে আমরা পড়েছিলাম, বলেন তো কত ধারাতে দণ্ডবিধির যে ধর্ষণের চেষ্টা করলে তাকে হত্যা করা যাবে? কত ধারাতে? জেনারেল এক্সেপশনের মধ্যে পড়েছিলাম।
103। আর কেউ? না না, 100 100 100। হ্যাঁ, 100 ধারাতে। তাহলে ধর্ষণ হইতে পারে কয়ভাবে? পাঁচভাবে ধর্ষণ হইতে পারে। একটা হচ্ছে জোরপূর্বক বিনা সম্মতিতে ভয় দেখিয়ে সম্মতি আদায় করলে, মানে ভয় দেখিয়ে যদি সম্মতি আদায় করে উক্ত ধর্ষণকারীকে নিজের স্বামী মনে করে সম্মতি দিলে। এটার একটা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাতে যাব না। আর 14 বছরের নিম্ন বয়স্ক কোনো নারীর সম্মতি সহকারে হোক বা সম্মতি ব্যতীত যেটাই হোক না কেন, সেটা ধর্ষণ হিসাবে গণ্য হইবে। এখন ধরে নিজের স্ত্রী যদি, আপনার নিজের স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয়, তাহলে সেটা আপনার সম্মতি সহকারে হোক বা সম্মতি ব্যতীত হোক, সেটা রেপ হিসাবে গণ্য হইবে। আর এই ক্ষেত্রে আপনার যদি ওই স্বামীকে শাস্তি প্রদান করতে হয়, তাহলে ওই মেয়ের বয়স হইতে হবে 12 বছরের কম। 12 বছরের কম। এবং এইটাকে বলা হচ্ছে মেরিটাল রেপ। মেরিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, এটাকে বলা হয় মেরিটাল রেপ। যে আপনার যে ক্ষেত্রে স্ত্রীর বয়স 13 বছরের কম, সেক্ষেত্রে সম্মতি দিলেও বা সম্মতি নাও যদি দেয়, তারপরেও সেটা রেপ হিসাবে গণ্য হইবে। আমরা এবার চলে যাব 376 ধারাতে। এটা আপনার সহজ আছে, আপনারা আরেকবার পড়বেন, পড়লে পরে বুঝতে পারবেন। যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন কথা হচ্ছে যে রেপের যে বিষয়গুলো আছে, যে আইনটা আছে, এটা কিন্তু আপনার পুরোপুরি নিয়ন্ত্রিত হয় এখন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যে আইনটা আছে, এই আইন অনুযায়ী। এই যে দণ্ডবিধির অধীন যে আপনার আইনটা আছে, এটা কিন্তু এখন আমরা সেরকম প্রয়োগ দেখি না। এখন যদি আপনার যদি এই দুইটা আইনের সাথে কম্পেয়ার করে যদি রিটেনে একটা প্রশ্ন আসে, তাহলে আপনার অবশ্যই সব থেকে বেশি গুরুত্ব দেবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপনার 9-1, 9-2, 9-3, 9-4 যে যে ইয়েগুলো আছে, ধারাগুলো আছে, 9 ধারার, এই 9 ধারাটা গুরুত্ব দিবেন। ঠিক আছে, গুরুত্ব দিয়ে ওইটাকে বেশি ফোকাস করবেন। তাহলে ওই যে 9 ধারাটা আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারাটা কীভাবে প্রাধান্য পাবে। তারপর দেখেন 377 ধারাতে আমি চলে যাব। 377 ধারাতে বলতেছে আপনার আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল অফেন্স, এটা আপনার হইতে পারে, এই আনন্যাচারাল অফেন্স বলতে আপনার বোঝাচ্ছে সমকামিতা বা পশু বা অন্যান্য যে বিষয়গুলো আছে। যেমন ধরেন কোনো পুরুষ যদি কোনো নারী বা পশুর সাথে অস্বাভাবিক অপরাধ করে, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরও অর্থদণ্ড। যেমন এগুলো আপনারা বুঝতে পারতেছেন যে আপনার মানে অপ্রকৃতিগ্রস্তভাবে বা আপনার অস্বাভাবিকভাবে আপনার কি করতে পারে, আপনার তাদের জীবনযাপন অতিবাহিত করে আপনার বিভিন্ন রকম অপকর্ম যেগুলো আছে ওইগুলো যদি করে, তাহলে সেটা আপনার এইটা আপনার আনন্যাচারাল অফেন্স হিসাবে গণ্য হইবে। দেখেন এবার আমাদের এই যে যেটা বললাম, এটা আপনারা একটু দেখে নেবেন, কারণ এটা মানে বেশি গুরুত্বপূর্ণ না। এটা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা একটু পড়ে নেবেন ডিপলি আর কি। দেখেন আমরা 378 চলে যাব। 378 ধারাতে চলে যাব, যেখানে চুরির কথা বলা হচ্ছে। চুরি, চুরি বলতে আপনার আমি এখানে কয়েকটা উপাদান বলবো, এবং যে উপাদানগুলো আপনারা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। অন্যের দখলভুক্ত কোনো অস্থাবর সম্পত্তি যদি তার বিনা সম্মতিতে অসাধুভাবে কেউ স্থানান্তর করে, তবে তাকে চুরি বলা হচ্ছে। এখানে কয়েকটা জিনিস কিন্তু অলরেডি চলে আসছে। যেমন ধরেন যে এই চুরির বিষয়বস্তু সবসময় অস্থাবর সম্পত্তি হইতে হবে। স্থাবর সম্পত্তি কখনো চুরি হইতে পারে না, কারণ চুরি তখনই হবে যখন ওই চুরির বিষয়বস্তুটা আপনার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। যদি স্থানান্তরিত না হয়, তাহলে সেটা চুরি বলে গণ্য হইবে না। 2 নম্বরটা হচ্ছে আপনার এই বিনা সম্মতিতে। চুরিটা হইতে হবে অবশ্যই বিনা সম্মতিতে, আপনার সম্মতি সহকারে বা আপনার জোরপূর্বকভাবে আঘাত করে কখনো কি হইতে পারে না, চুরি হইতে পারে না। কখনো চুরি হইতে পারে না। চুরি হইতে হবে আপনার বিনা সম্মতিতে, তারপরে আপনার ওই অস্থাবর সম্পত্তি, এবং সেটা আপনার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হইতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি নিজের সম্পত্তিকে আপনি চুরি করতে পারেন,
নিজের সম্পত্তি কি চুরি হইতে পারে? বলেন তো, এনিওয়ান? যদি কেউ জেনে থাকেন তাহলে বলেন। বিথি? বিথি কি জানেন চুরি হইতে পারে নিজের সম্পত্তি? না ভাইয়া, ধারণা নেই। হ্যাঁ? না ভাইয়া, জানি না। ও, আর কেউ? আচ্ছা, আশা করতেছি আপনারা উত্তরটা পেয়ে যাবেন। শোনেন, নিজের সম্পত্তি চুরি হইতে পারে, কিভাবে হইতে পারে? যেমন ধরেন যে এই মুশফিক ভাইয়ের একটা ঘড়ি আছে, বুঝছেন? ঘড়িটা দিল কার কাছে? হাসান ভাইয়ের কাছে দিয়ে দিল। হাসান ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে। তাহলে এখন যখন মুশফিক ভাইয়ের ঘড়িটা হাসানের কাছে দিয়ে দিছে, হাসানের কাছে যখন দিয়ে দিয়েছে, তখন এই ঘড়ির রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের দায়িত্ব হাসানের। পরবর্তীতে এই মুশফিক ভাই হাসানকে না জানায় হাসানকে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে হাসানকে না জানায় তার বিনা সম্মতিতে তার আপনার যখন হাসান ছিল না, না থাকা অবস্থায়, তখন এই মুশফিক কী করছে? হাসানদের বাসা থেকে ঘড়িটা নিয়ে চলে আসছে। ঘড়িটা নিয়ে চলে আসছে, যখন নিয়ে চলে আসছে তখন সেটা চুরি হিসাবে গণ্য হইবে। তাহলে এই যে নিজের সম্পত্তিটা আপনার এইভাবে চুরি হইতে পারে। কারণ কি, যখন আপনার এই নিজের সম্পত্তিটা বা ঘড়িটা যখন হাসানের কাছে দিয়েছিল, তখন এইটার এই প্রসেসরি টাইটেলটা ছিল কার? হাসানের ছিল। মানে দখলীয় শর্ত ছিল হাসানের, কিন্তু মালিক ছিল মুশফিক। কিন্তু এই আপনার চুরির ক্ষেত্রে মালিকানা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দখল। কার দখলে আছে, কার দখল থেকে নিচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে কে মালিক এটা ইম্পর্টেন্ট না, দখলটা ইম্পর্টেন্ট। এই জন্য আপনার এই নিজের সম্পত্তি কী হইতে পারে? চুরি হইতে পারে। তারপরে দেখেন যে এই যে আপনার অনেক গাছ আছে না, বৃক্ষ আছে না, এই গাছ কি আপনার চুরির বিষয়বস্তু হইতে পারে? হইতে পারে। গাছটা কোন ধরনের সম্পত্তি? গাছটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি। কিন্তু এই গাছটা যখন আপনার মাটি থেকে কাটবে, কাটার পরে যখন এই ভূমির থেকে আপনার যখনই বিচ্ছিন্ন হবে, এই বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে সেটা আপনার অস্থাবর সম্পত্তি বলে গণ্য হইবে। আর যখনই অস্থাবর সম্পত্তি হয়ে যাবে, তখনই সেটা চুরির বিষয়বস্তু বলে গণ্য হইবে। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এই স্থাবর সম্পত্তিটাকে আমাকে অস্থাবর সম্পত্তি বানাইতে হবে। যখন অস্থাবর সম্পত্তি হয়ে যাবে, তখনই সেটা চুরির বিষয়বস্তু বলে গণ্য হইবে। তবে মৃত ব্যক্তির সম্পত্তির দখলে নেই কারো, মানে যে সম্পত্তি কারো দখলে নাই, হারিয়ে যাওয়া সম্পত্তি, মালিকানাহীন সম্পত্তি নিলে সেটা চুরি হিসাবে গণ্য হইবে না। কারণ এই যে আপনার যে সম্পত্তি কারোর দখলে নাই, এই চুরির বিষয়বস্তু হইতে হবে আপনার যে কোনো একজন ব্যক্তির দখলভুক্ত হইতে হবে। দখলভুক্ত হইতে হবে, মালিক হইতে হবে, মালিক হইতে হবে। বা আপনার যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির সম্পত্তির কোনো আপনার মানে ওয়ারিশ নাই, বা আপনার কোনো মানে এমনিতেই পড়ে আছে, এই পড়ে থাকার সম্পত্তি আপনার যদি নেয়, তাহলে সেটা চুরি হবে না, আপনার অপরাধমূলক সম্পত্তির তসরূপ হবে, চুরি হবে না। ঠিক আছে? এই জন্য যদি আপনাদের পরীক্ষাতে আসে যে আপনার যে সম্পত্তি কারো দখলে নাই, মালিকানাবিহীন সম্পত্তি, এগুলোকে আপনার চুরির বিষয়বস্তু হইতে পারে, তাহলে আপনারা কি বলবেন? যে না, এগুলো চুরির বিষয়বস্তু হইতে পারে না, এই ধরনের সম্পত্তি চুরি হইতে পারে না। তিনশো আটাত্তর ধারাতে পাঁচটা ব্যাখ্যা আছে, পাঁচটা ব্যাখ্যা আছে এবং অনেকগুলো উদাহরণ আছে। এই 378 ধারার প্রত্যেকটা উদাহরণে আপনাদের মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা উদাহরণে আপনাদের মুখস্থ রাখতে হবে। এখানে অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণগুলো আপনারা এই উদাহরণ থেকে আপনার প্রশ্ন অবশ্যই আসবে। এখান থেকে যদি প্রশ্ন আসে, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই 378 থেকে আপনার 405 ধারা পর্যন্ত মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসবে আপনাদের। এই 378 ধারা থেকে 405 ধারা পর্যন্ত আপনাদের মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসবে পরীক্ষাতে। তাহলে বুঝতেই পারতেছেন যে 378 থেকে 405 ধারা পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে ধারাগুলো আমি বলবো বা এখন পড়াবো, এইগুলো আপনারা এই ধারাগুলোর উপাদান এবং
উভয়ই খুব মনোযোগ সহকারে মুখস্থ করে করে পড়বেন। তাহলে দেখেন আমরা চুরির যে বিষয়বস্তু আছে, এখানে যে উপাদানগুলো আছে, এখানে আমরা পাইলাম যে চুরির 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে আপনার এটা অস্থাবর সম্পত্তি হইতে হবে। 2 নম্বরটা হচ্ছে বিনা সম্মতিতে নিতে হবে। 3 নম্বরটা হচ্ছে আপনার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। তারপরে দেখেন নিজের সম্পত্তি চুরি হইতে পারে, মালিকানাবিহীন সম্পত্তি চুরি হইতে পারে না। তারপরে পড়ে থাকা সম্পত্তি চুরি হইতে পারে না, বা কারো দখলে নাই এই ধরনের সম্পত্তি চুরি হইতে পারে না। মৃত ব্যক্তির সম্পত্তি চুরি হইতে পারে না। হারিয়ে যাওয়া সম্পত্তি চুরি হইতে পারে না। ঠিক আছে? তাহলে 378 ধারাতে যদি আপনাদের প্রশ্ন আসে মোট ব্যাখ্যা আছে কতটি, তাহলে উত্তর করবেন 5টা ব্যাখ্যা আছে। 5টা ব্যাখ্যা আছে। এখন আমরা চুরির শাস্তিতে চলে যাব। আর যে উদাহরণ যেগুলো আছে প্রত্যেকটা উদাহরণে কিন্তু আপনাদের আমি কি করতে বলছি, মুখস্থ করতে বলছি। আমি এর আগে অসংখ্যবার চুরির শাস্তি কত আমি উদাহরণ দিয়েছি। বলুন তো কেউ চুরির শাস্তি কত? সৈকত ভাই কি বললেন? 3 বছর। হ্যাঁ, 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। যখন আমি প্রশ্ন করব তখন চিটিং করা যাবে না, ঠিক আছে? না দেখে বলবেন, না দেখে দেখে বলার অভ্যাস করবেন। এবং আপনার ব্রেনের মধ্যে কি আছে, এই ব্রেনের মধ্যে যেটা আছে এইটা 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 আপনাদের এইটা করতে হবে, ঠিক আছে? ব্রেনের মধ্যে যেটা আছে এইটা আপনারা বের করবেন, বের করে ওইখান থেকে আপনারা প্রশ্ন করবেন। ব্রেনের মধ্যে যেটা আছে ওইটা বের করে ওইখান থেকে প্রশ্ন করবেন। কখনোই আমি প্রশ্ন করলে দেখে বলবেন না। হ্যাঁ, এবার দেখেন বাসগৃহ হতে চুরির শাস্তি। বাসগৃহ হইতে চুরির শাস্তি আমরা এত সময় দেখলাম যে যে কোনো জায়গা থেকে চুরি হইতে পারে। তো এখন মানে যেখানে আপনারা বসবাস করেন, যেমন ধরেন যে সাবিনারা যেখানে বসবাস করতেছে ঘরে ঢুকে ঘরের মধ্য থেকে চুরি করলো, যদি এই ধরনের যদি কোনো চুরি যদি কেউ করে থাকে তাহলে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। 381 ধারাতে চলে যাবেন। 381 ধারাতে বলতেছে কোনো কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত কোনো সম্পত্তি চুরি করা। কোনো কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত কোনো সম্পত্তি চুরি করা, এখানে আপনার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। আমাদের এই নিউ মার্কেট থানাতে একটা মামলা আছে, এই রিসেন্ট একটা মামলাটা রিসিভ করা। তো এখানে 3জন আসামি ছিল। তা এখানে ওই মহিলাটা আপনার ওই বাড়িতে কাজ করত। কাজ করা অবস্থায় টোটাল টাকা নিয়েছে 5 লাখ টাকা নিয়েছে। 5 লাখের মধ্যে 1.5 লাখ টাকা মানে উদ্ধার আছে, বাকি টাকাগুলো দিতে পারে নাই বা দিই নাই, মানে খরচ করে ফেলছে বা অন্য কোথাও ট্রান্সফার করছে, কি করছে। তো এইভাবে হয়তো মানে নিচে আমরা যেহেতু আসামি পক্ষে সেহেতু বলতেও পারতেছি না যে টাকা সে সত্যি নেছে, এটা বলতেও পারতেছি না। সেক্ষেত্রে আপনার তার দীর্ঘদিন হয়ে গেছে, জামিন এখনো করানো হয়নি। কালকে আবার জামিন শুনানি আছে, দেখি জামিন করানো যায় কি না। তা এইটা হচ্ছে আপনার এই যে এই মামলাটা আপনার এই যে 380 ধারা আর 381 ধারার সাথে রিলেটেড। মানে কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত কোনো সম্পত্তি যদি চুরি করে থাকে তাহলে তার শাস্তি হবে অনধিক 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই শালা, তুই তুই তোর বড় কথা ক্লাস শেষ করে তারপর আসিস। তারপর দেখেন এই যে 382 ধারাতে বলতেছে চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি। এখানে আপনার শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা শুধুমাত্র আপনারা কি করবেন, শাস্তিটা পড়বেন। আর এই ধারাতে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা কিন্তু আপনার এক্সেপশনাল। যেহেতু বিজিএস কমিশন আপনার প্রশ্ন করবে রিটেনে, কিন্তু এই ধারা থেকে এই প্রশ্নটা করতে পারে। যেমন ধরেন আপনার গেছে চুরি করতে, একে তো গেছে চুরি করতে, পরে আপনার কোমরে আপনার পিস্তল নিয়ে গেছে চুরি করতে। যদি চুরি করতে যে ধরা পড়ে যায় তারপরে আপনি কি করব, আঘাত করব।
এই ধরনের কন্ডিশনে যদি কেউ চুরি করে থাকে বা এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি চুরি করে, তাহলে সেটা শাস্তি হবে আপনার অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। মানে এখানে আপনার আরেকটা জিনিস হইতে পারে, যেমন ধরেন যে মুশফিক ভাই ধরেন যে চুরি করতে গেছে, তার কোমরে একটা ছুরি রাখছে, ঠিক আছে। আবার সৈকত ভাইকে আপনার 30 হাত দূরে দাঁড় করায় রাখছে, যে সৈকত আমি যাচ্ছি চুরি করতে, যদি আমি ধরা পড়ে যাই তুই আমারে ছুটাইতে আসবি, তুই আমার এখান থেকে উদ্ধার করতে আসবি। এই ধরনের যদি কোনো লোক সেট করেও যদি চুরি করতে যায়, তাহলেও কিন্তু এই 382 ধারার অধীন তারা কী হবে, পানিশড হবে, ঠিক আছে। সো এই ধারাটা কিন্তু আপনার প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশ্ন দিয়ে দিতে পারে। এটা গেল। তারপরে দেখেন আমরা এইবার আমরা চলে যাব 383 ধারাতে। 383 ধারাতে বলতেছে বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ। তাহলে বলপূর্বক গ্রহণে বলতেছে আপনার এখানে ইংরেজিটা একটু দেখবেন, এক্সটর্শন। এক্সটর্শনের বাংলাটা হচ্ছে আপনার বলপূর্বক গ্রহণ। যদি কোনো ব্যক্তি ভয় দেখিয়ে বা অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ হিসাবে গণ্য হইবে। তাহলে এখানে দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে বা অসাধু উপায়ে, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ভয় দেখিয়ে আর একটা হচ্ছে অসাধু উপায়ে। অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির নিকট থেকে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যদি কি করে গ্রহণ করে, তাহলে সেটা বলপূর্বক গ্রহণ করে গণ্য হইবে। আমরা দেখিয়েছিলাম যে চুরি হইতে পারে কোন ধরনের সম্পত্তি, চুরি হইতে পারে অস্থাবর সম্পত্তি, কিন্তু বলপূর্বক গ্রহণ হচ্ছে আপনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, উভয় সম্পত্তি কি হইতে পারে, আপনার বলপূর্বক গ্রহণ হইতে পারে। এখন ধরেন বলপূর্বক গ্রহণের শাস্তি, এটা গেল আপনার। আচ্ছা, উপাদানগুলো আমি একটু সেপারেট করে দিচ্ছি। যেমন ক্ষতির ভয়ে রাখবে, ইচ্ছাকৃতভাবে আপনার কি করবে, আপনার এই বলপূর্বক গ্রহণ করবে, আপনার দান চাওয়া, তারপরে চাঁদা চাওয়া, দিতে আপনার প্ররোচিত করা বা হুমকি দেওয়া বা স্বাক্ষর বা সিল দিতে বা অসাধু উপায়ে, এই ধরনের উপায়ে যদি কোনো ব্যক্তি যদি আপনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে সেটা বলপূর্বক গ্রহণ বলে গণ্য হইবে। এখন ধরেন 384 ধারাতে বলছে বলপূর্বক গ্রহণের শাস্তি। এখানে আপনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তাহলে আমরা এই চুরি এবং বলপূর্বক গ্রহণ দুইটার শাস্তি হচ্ছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড। যেমন ধরেন এই ক এবং গ, ককে ভয় প্রদর্শন করে, একদম 1 নম্বর উদাহরণ, যে তাকে যদি কিছু টাকা না দেওয়া হয়, তার বিরুদ্ধে আপনার কি করবে, একটা কুৎসা রটনা করবে, একটা কুৎসা রটনা করবে। এই কুৎসা রটনার ভয় দেখিয়ে যদি কিছু টাকা আদায় করে, তাহলে সেটা কী হবে, এক্সটর্শন বলে গণ্য হইবে, এক্সটর্শন হিসাবে গণ্য হইবে, মানে বলপূর্বক আদায় বলে গণ্য হইবে। আবার বলতেছে যে যেমন ধরেন এই যে ক নামের এক ব্যক্তির সন্তানকে আটক করে রাখছে, আটক করে রাখে বলছে আপনি এত সময়ের মধ্যে আপনাকে যদি টাকা না দেন, 5 লাখ টাকা না দেন, তাহলে আপনার সন্তানকে আমি মেরে ফেলবো। এই যে আপনার ভয়ের রায়খাট, আপনার টাকা নেওয়া, এইগুলো আপনার এটা এই এক্সটর্শনের মধ্যে পড়বে। উদাহরণগুলো কিন্তু আপনার কোনটা চুরিতে যাচ্ছে, কোনটা আপনার এক্সটর্শন হচ্ছে, এইখান থেকেই কিন্তু আপনার মূল প্রশ্নগুলো আসবে। এইখান থেকে আপনার মূল ডিফারেন্স করতে হবে যে এই উদাহরণটা কোন অপরাধের অধীন গেছে বা কোন অপরাধ হবে। এইখান থেকে কিন্তু আপনার এইভাবেই কিন্তু 5-6টা প্রশ্ন কিন্তু আসবে। উদাহরণ থেকে আপনার 2-3টা প্রশ্ন আসবে এবং মূল থিওরি থেকে আরও কয়েকটা প্রশ্ন আসবে। শামীম ভাই আসলেন শেষ পর্যন্ত? কি যে অবস্থা, কোন দিকে যে কি করি বুঝতে পারছি না। হাতে সময় আছে 1.5 মাস, আপনি ওই ক্লাস না বন্ধ করেন, বুঝছেন? এই 1.5 মাস পরে আপনার আগে আইনজীবী হন, তারপরে আপনি ক্লাস নেবেন না। ঠিক আছে, এখন সবকিছু মিলিয়ে ঝিলে এখন এখানে আমার উপরে দায়বদ্ধতা হয়ে যাচ্ছে। জি জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আল্লাহ ভরসা।
আচ্ছা, তারপর দেখেন 385 ধারাতে আমরা চলে যাব। 385 ধারাতে বলতেছে বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয়ে রাখা। বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয়ে রাখা, যার শাস্তি হবে আপনার 10 বছর বা সর্বনিম্ন হবে 5 বছর এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড। আবার বলতেছে দণ্ডবিধি। 300 দণ্ডবিধি। দণ্ডবিধি। 386-তে চলে যাবেন। 386-তে যাবেন আর 385-তে যাবেন। জাস্ট এ মিনিট। আচ্ছা, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির ভীতি প্রদর্শন, যদি কোনো ব্যক্তিকে বলপূর্বক গ্রহণের জন্য যদি বিধি প্রদর্শন করা হয় তাহলে তার শাস্তি হবে আপনার সর্বোচ্চ 14 বছর, সর্বনিম্ন 5 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন আপনার চুরি এবং বলপূর্বক গ্রহণ এর মধ্যে আপনার একটু পার্থক্য বের করে নেবেন, পার্থক্য বের করে নিয়ে সুন্দর করে একটু পড়বেন। এবার দেখেন যে 386 এবং 387 ধারা, এই দুইটা ধারার টাইটেল আপনারা একটু আলাদা করেন তো, আপনারা একটু আলাদা করবেন, আপনারা নিজেরাই একটু আলাদা করবেন। আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্টগুলো একটু করে নিন। কালকে হয়তো আমি অ্যাসাইনমেন্ট দিব। আর গত যে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার কে কত পেয়েছেন এবং কী কী বৃত্তান্ত আমি চেষ্টা করবো আজকে রাতে দেওয়ার জন্য। 385-86-তে বলতে আমি একটু সোজ করে দিই। দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, এখানে শাস্তি 10 বছর এবং অর্থদণ্ড। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণ, টাইটেলটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আর 397 বলতেছে বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা, এখানে শাস্তি যাবজ্জীবন বা সর্বনিম্ন 7 বছর এবং অর্থদণ্ড। এই 386 এবং 387 ধারার মধ্যে পার্থক্য বের করতে আমার লেগেছিল, যখন আমি স্টুডেন্ট ছিলাম 3-4 বছর মতো সময় লেগেছিল। আমি অসংখ্যবার পড়েছি, অসংখ্যবার চেষ্টা করেছি, পার্থক্য বের করতে পারি নাই যে এই দুইটা ধারার মধ্যে 387 আর 386 মানে শাস্তি ভিন্ন কেন। টাইটেল তো প্রায় সেম, প্রায় তো সেম, তাহলে শাস্তি ভিন্ন কেন? দুটাইতেই তো আপনার মৃত্যু এবং আঘাতের ভয়ে রাখতেছে। এখানে মূল পার্থক্য হচ্ছে 387-তে আপনার কি থাকবে, একটা প্রস্তুতি থাকবে, পূর্ব প্রস্তুতি থাকবে, এবং এই 387-তে একটা আপনার উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য সহকারে যদি কোনো কিছু গ্রহণ করে, বলপূর্বক গ্রহণ করে, তাহলে সেটা আপনার 387-তে। আর এখানে আপনার যদি 386 হবে তখনই যখন র্যান্ডমলি কোনো কিছু গ্রহণ করা হবে, র্যান্ডমলি আপনার ভয় দেখিয়ে যদি গ্রহণ করে তাহলে সেটা হবে আপনার এই 386। শুধু শাস্তি দুটা মনে রাখবেন, জাস্ট একবার দুইবার। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই 384, 385, এই দুটা ধারা একটু বেশি গুরুত্বপূর্ণ। বাকি যে দুইটা আছে এই দুটা ধারাও মোটামুটি গুরুত্বপূর্ণ, আপনারা 1 স্টার দিয়ে জাস্ট একবার দুইবার পড়বেন। দেখেন, আমি পরবর্তী ক্লাসে আমি আপনাদের দিয়ে দিব, এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনার অ্যাসাইনমেন্টগুলো করবেন। আর এখানে পরবর্তী ক্লাসে আমরা দস্যুতা থেকে শুরু করব, 390 থেকে 390 থেকে আমরা যতদূর পর্যন্ত পারি। আর দণ্ডবিধি আর পরবর্তী আর দুইটা ক্লাসের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে আমি শেষ করে দেব। ঠিক আছে, দুইটাতে যদি পসিবল না হয়, সরি একটাতে যদি পসিবল না হয় তাহলে আমি দুইটা ক্লাসের মাধ্যমে, সরি আমি একটা ক্লাসে শেষ করে দেবো দণ্ডবিধি। ঠিক আছে, একটা ক্লাসে শেষ করব। সুতরাং এই দণ্ডবিধি শেষ করেই আমি সাক্ষ্য আইনে চলে যাব। যেহেতু সময় খুবই কম, আপনাদের সাক্ষ্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, এবং সাক্ষ্য আইন থেকে আপনাদের ভালো একটা নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনারা যদি সাক্ষ্য আইনে কিন্তু অনেক কম পড়া, অনেক কম পড়ে ভালো নাম্বার পাইতে পারবেন। কিন্তু সাক্ষ্য আইনটা হচ্ছে সব থেকে কঠিন আইনগুলোর মধ্যে একটা আইন, কিন্তু অনেক কম পড়ে আপনারা ভালো নাম্বার পাইতে পারবেন, সে হয়ে আমি দেখাই দেবো। ঠিক আছে, আপনারা তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করব।
আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?